In the name of Allah, the Beneficent, the Merciful, Happy Ramadan to all. My dear learner, welcome to my online class. At first, take my cordial love and affection. I hope that you are well and safe with your family by mercy of Allah. You know that the whole world is in turmoil by COVID-19. So stay well, stay healthy, and stay home. You know that English is an international language. So you should learn how to use English both orally and in writing for doing the work. You know that there are many jobs where you need English. So every student should practice English regularly at home. My dear learner, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটি ইংরেজির একটি গুরুত্বপূর্ণ পার্ট। সেটি হচ্ছে পাঞ্চুয়েশন মার্কস, বিরাম চিহ্ন সমূহ। মনের ভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মাঝে এবং শেষে কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়। সেই বিশেষ চিহ্নসমূহকে পাঞ্চুয়েশন মার্ক বলে। তা আমি তোমাদেরকে কয়েকটি পাঞ্চুয়েশন মার্ক আমি এখানে দেখাবো। নেম অফ পাঞ্চুয়েশন, মার্কস অফ পাঞ্চুয়েশন। নাম্বার 1 ফুল স্টপ, নাম্বার 2 কমা, নাম্বার 3 নোট অফ ইন্টারগেশন অথবা কোয়েশ্চেন মার্ক, যাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি। নাম্বার 4 নোট অফ এক্সক্লেমেশন, যাকে আমরা বিস্ময়কর চিহ্ন বলি। নাম্বার 5 ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। নাম্বার 6 অ্যাপোস্ট্রফি, যাকে ঊর্ধ্ব কমা বলা হয়। নাম্বার 7 সেমিকোলন। নাম্বার 8 কোলন। তারপর নাম্বার 9 ড্যাশ, তারপরে হাইফেন, ডটস, স্ল্যাশ অথবা অবলিক, স্ল্যাশ অথবা অবলিক। এখানে 12টি পাঞ্চুয়েশন মার্কস রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট পাঞ্চুয়েশন মার্ক, এগুলি আমি আলোচনা করার চেষ্টা করব, যেটা আমাদের সচরাচর আমাদের ইউজ করতে হয়। যেমন রয়েছে ফুল স্টপ, তারপর কমা, নোট অফ ইন্টারগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি। এগুলি আমাদের সবসময় কাজে লাগে, এজন্য আমি এগুলো প্রথমে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রথমে ফুল স্টপ নিয়ে আলোচনা করব। পূর্ণ বিরতি, ফুল স্টপকে আমরা অনেক সময় ডট বলে থাকি। তাহলে ফুল স্টপ কোন কোন সেন্টেন্সে বসে সেটা তোমাদের প্রথমে জানতে হবে এবং সেন্টেন্স চিনতে হবে। তুমি যদি সেন্টেন্স না চিনো তাহলে তুমি ফুল স্টপ কিভাবে বসাবে? এজন্য আমাদের প্রথমে সেন্টেন্স চিনতে হবে। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের সেন্টেন্সের মধ্যে 3 প্রকার সেন্টেন্স রয়েছে যেগুলো সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 ইম্পারেটিভ, নাম্বার 3 অবজেক্টিভ।
অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি কিভাবে চিনবে? তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার চিনার উপায়, প্রথমে দেখবে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, ফুল স্টপ। তাহলে এই যে ফুল স্টপ, এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ দিব, বসাবো। তাহলে সেন্টেন্সগুলো কিভাবে চিনবো? প্রথমে দেখবে সাবজেক্ট, সেন্টেন্সে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আমরা ফুল স্টপ বসাবো। যদি এই স্ট্রাকচারে থাকে তাহলে আমরা ফুল স্টপ বসাবো। সাবজেক্ট, সাবজেক্ট অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট সাবজেক্ট চিনতে পারে না, সাবজেক্ট ধরতে পারে না। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা জানি নাউন অথবা প্রনাউন থেকে সাবজেক্ট হয়। নাউন, যে কোনো নাম বা নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে প্রনাউন, এগুলি সাবজেক্ট হয়। আমি একটি উদাহরণস্বরূপ বলছি, যেমন রফিক, রফিক goes to school, রফিক স্কুলে যাচ্ছে। তাহলে এখানে রফিক হচ্ছে নাউন, এটা সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টের পরে রয়ে গেছে ভার্ব গোস, তারপরে অবজেক্ট। তাহলে এখানে আমরা কি পেলাম সেন্টেন্সটিতে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটি অবশ্যই কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ দেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে ফুল স্টপ বসাবো। এখানে ভার্ব, দুই ধরনের ভার্ব থাকতে পারে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সটি আবার নেগেটিভ হতে পারে, আবার অ্যাফার্মেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্ট স্ট্রাকচারটি এরকম হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দ থাকবে। তাহলে আমরা এখানে লাস্ট কি করব? ফুল স্টপ বসাবো। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভ, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমি আশা করব যে মাই ডিয়ার লার্নার, তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শেষে ফুল স্টপ বসাবো। তারপর আসো নাম্বার 2, imperative sentence. Imperative, imperative sentence যে সেন্টেন্সের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব এগুলো বোঝায়, সেটি হচ্ছে imperative sentence। তাহলে আমরা সহজেই imperative sentence কিভাবে চিনতে পারবো? সেন্টেন্স দেখেই আমরা বুঝতে পারবো যে এটি imperative sentence। imperative সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তাহলে লক্ষ্য করো যে যদি কোনো সেন্টেন্সে উইদাউট সাবজেক্ট, মানে সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, যেমন মেইন ভার্ব দিয়ে শুরু হবে, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তখন এই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হবে। যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটি আমরা সেন্টেন্সটির শেষে ফুল স্টপ দিব এবং সেন্টেন্সটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তারপর ডোন্ট অথবা ডু নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে। ডোন্ট অথবা ডু নট প্লাস মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তখন এরকম শুরু হলে আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাবো। তারপর অনেক সময় অলওয়েজ দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ, অলওয়েজ প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তাহলে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ দিয়ে শুরু হয়, সেটা আমাদের জানতে হবে। অনেক সময় নেভার দিয়ে শুরু হয়, নেভার প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তখন আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাবো। তারপর লেট দিয়ে শুরু হতে পারে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, হার, দেম, আস, ইউ, এগুলো থাকবে। লেট হিম, লেট ইউ, লেট হার, লেট দেম, লেট হিম, এগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস
আদার ওয়ার্ডস শেষে আমরা ফুল স্টপ বসাবো। এটিকে এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো এবং ফুল স্টপ বসাবো। আরেকটি রয়েছে যে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়। এখানে লেট এর পরে একটি ঊর্ধ্ব কমা ব্যবহার করা হয়েছে, এটিকে আমরা অ্যাপোস্ট্রফি বলবো। অ্যাপোস্ট্রফি লেট বা লেট আস, এটি ঊর্ধ্ব কমা বলা হয়। এখানে কোনো লেটার বা নাম্বার লুপ পাই, মানে তাকে বাদ দেওয়া হয়। এখানে ইউ কে বাদ দেওয়া হয়েছে, এর জন্যই কোনো লেটারকে বাদ দিলে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এভাবে আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করব। যেমন মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে ডোন্ট অথবা ডো নট দিয়ে শুরু হবে, অলওয়েজ দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হবে, অথবা লেটস অথবা লেট আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। তারপর দেখো নাম্বার 3 অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে সেটি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়, অনেক সময় মে উজ্জ্বল থাকে। তাহলে আমরা মে দিয়ে শুরু হলে এটি বুঝবো আমরা ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাবো। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এখানে আমরা ফুল স্টপ বসাবো। তাহলে আমরা তিন ধরনের সেন্টেন্সে আমরা ফুল স্টপ বসাবো। সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। তারপর রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে ফুল স্টপ সম্পর্কে আমরা জানতে পারলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন ইউজ অফ কমা নিয়ে আমি আলোচনা করব। একাধিক সমজাতীয় ওয়ার্ড মানে শব্দ অথবা ফ্রেজ অথবা ক্লোজ যদি সেন্টেন্সে ব্যবহার করা হয়, তাহলে এগুলোর পরে প্রত্যেকটির পরে কমা বসে। যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, যেমন হি লস্ট ল্যান্ড মানি reputation and friends. And my dear students, লক্ষ্য করো যে এখানে কমা ব্যবহার করা হয়েছে ল্যান্ডের পর, মানির পর এবং রিপুটেশনের পরে এন্ড ব্যবহার করেছে। লাস্ট যে শব্দটি থাকবে সেটি মাঝখানে এন্ড বসবে। তাহলে সে হারিয়েছে ভূমি, টাকা, তারপর সুনাম এন্ড বন্ধু বান্ধব। তাহলে এখানে এন্ড ল্যান্ডের পরে সমজাতীয় ওয়ার্ড যদি থাকে, একের পর এক থাকে, তাহলে আমরা প্রত্যেকটির পর আলাদা আলাদা করে কমা দেব। যেমন ল্যান্ডের পর আমরা কমা দিলাম, তারপর মানি, এখানে কমা ইউজ করা হয়েছে, তারপর রিপুটেশন এন্ড ফ্রেন্ড, লাস্ট যে শব্দ থাকবে সেটির মাঝখানে আমরা এন্ড ব্যবহার করব। তাহলে নিয়মটি হচ্ছে যে দুইয়ের অধিক কোনো সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজ থাকলে তো সেখানে আমরা কমা ব্যবহার করব। তারপর আরেকটা রুল করছি, যেমন কিছু অ্যাডভার্ব রয়েছে, সেই অ্যাডভার্বগুলো আমাদের জানতে হবে। যেমন রয়েছে however, moreover, as a result,
on the other hand, on the other hand, in the same time, in the same time, so as yet, still, therefore, এগুলো হচ্ছে একবার। যদি এরা সেন্টেন্সের প্রথমে বসে তাহলে এদের পর কমা বসবে, এদের পরে কমা বসবে। আর যদি এরা সেন্টেন্সের মাঝখানে বসে, মাঝে বসে, তাহলে এদের আগে এবং পরে কমা বসাতে হবে। তাহলে যেমন একটি উদাহরণ, যেমন however comma he was a nice person, however he was a nice person। এখানে দেখো সেন্টেন্সে however একবার কি ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের প্রথমে, এজন্যই এখানে কমা ব্যবহার করা হয়েছে। আর যদি সেন্টেন্সের মাঝে ব্যবহার করা হয় তাহলে এই অ্যাডভার্বগুলোর আগে এবং পরে কমা বসাতে হবে। যেমন he, however, was a good man। তাহলে এখানে however সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করা হয়েছে, এজন্যই however আগে পূর্বে কমা এবং পরেও কমা রয়েছে। তাহলে এখানে আমরা নিয়মটি কি জানতে পারলাম যে অ্যাডভার্বগুলি রয়েছে however, moreover, as a result, on the other hand, in the same time, so as, yet, still, therefore, এরা এই উক্ত অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে বসে তাহলে তাদের পরে কমা বসবে, আর যদি সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে তাদের পূর্বে এবং পরে উভয় জায়গায় কমা বসবে। আরেকটি রুল তোমাদেরকে বলছি যে ইউজ অফ কমার জন্য, সেটি হচ্ছে ভোকেটিভ কেস। যাকে সম্বোধন করা হয় সেন্টেন্সে, যদি ভোকেটিভ কেস যদি সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে তারপর কমা বসে, আর যদি মাঝে থাকে তারপরে তার আগে পরে, যদি শেষে থাকে তাহলে ভোকেটিভ কেসের পূর্বে কমা বসবে। যেমন রাজা কমা কাম হিয়ার হেল্প মি। তাহলে এখানে রাজা হচ্ছে ভোকেটিভ কেস, মানে এটা সম্বোধন করা হয়েছে, এজন্যই রাজার পরে এখানে কমা বসাতে হবে। রাজা কাম হিয়ার হেল্প মি। আর যদি এরকম থাকে কাম হিয়ার কমা আরিফ, এখানে আসলো, তাহলে এখানে ভোকেটিভ কেস সেন্টেন্সের পরে রয়েছে, এজন্য তার পূর্বে কমা ব্যবহার করতে হবে। নাম্বার 4, ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরে যেটি থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করা হয়। যেমন হি সেজ কমা আই এম ইল। তাহলে হি সেজ সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরের অংশ। তাহলে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা ব্যবহার করব, এটি একটি নিয়ম, একটি রুল। এরপরে আমরা কমা ব্যবহার করব। তারপর আরেকটি রুল রয়েছে, যেটি হচ্ছে যে মূল সেন্টেন্স থেকে, কোন সেন্টেন্স থেকে
টেক কুয়েশনকে বিচ্ছিন্ন করতে, মানে সেন্টেন্সটি থেকে টেক কুয়েশনকে বিচ্ছিন্ন করতে তখন কমা ব্যবহার করতে হয়। যেমন Arif was doing the work, এখানে কমা ব্যবহার করলাম। তারপরে প্রেপোজিশনটা হবে wasn't he, তাহলে কোন সেন্টেন্স থেকে টেক কুয়েশনকে বিচ্ছিন্ন করতে মানে আলাদা করতে কমা ব্যবহার করা হয়। এজন্য আমরা এখানে কমা ব্যবহার করব। এটা একটি রুল। তারপরে আমি রুল 7 বলছি, যেটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ অথবা সাবঅর্ডিনেট অ্যাডভার্বাল ক্লজ থাকে, তাহলে যদি সাবঅর্ডিনেট ক্লজ যদি সেন্টেন্স প্রথমেই শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথমে থাকে, প্রিন্সিপাল ক্লজটি যদি পরে থাকে, তাহলে দুই সেন্টেন্সের মাঝখানে কমা ব্যবহার করতে হবে। যেমন if you come, যদি তুমি আসো, if you come, I shall go, আমি যাব। তাহলে এখানে বিষয়টি লক্ষ্য করো, দুইটি ক্লজ রয়েছে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ PC আর এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ SC। তাহলে যদি সাবঅর্ডিনেট ক্লজটি প্রথমে থাকে, অর্থাৎ if, তারপরে though, when, unless এগুলি দ্বারা শুরু হয়, তাহলে আমরা বুঝবো এটি সাবঅর্ডিনেট ক্লজ, তখন সেন্টেন্সের মাঝখানে আমরা কমা ব্যবহার করব। একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর অন্যটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুই ক্লজের মাঝখানে আমরা কমা ব্যবহার করব। আমি ইউজ অফ কমার জন্য যে রুলগুলি বলছি সেটি খুবই গুরুত্বপূর্ণ রুল, এগুলি শিখলে আমাদের চলবে। তারপর আমি অল্প সময় আরেকটি পাঞ্চুয়েশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক যাকে বলে। কোয়েশ্চেন মার্ক এটি আমাদের সবসময় কাজে লাগে। এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, সেই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন আমরা কিভাবে চিনব যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমরা কিভাবে চিনব? এটি সহজে চেনার জন্য আমি বলছি যে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমেই WS কোয়েশ্চন থাকে। WS কোয়েশ্চন বলতে কোনগুলি কি বোঝানো হয়েছে? সেগুলো হচ্ছে হোয়াট, হোয়েন, হু, হুইচ, হোয়ার, এগুলিকে আমরা WS কোয়েশ্চন হচ্ছে 9টি। তাই এগুলি দ্বারা প্রশ্ন শুরু হয়। এদের পরে দেখবে ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব। WS কোয়েশ্চন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড থাকবে, আদার ওয়ার্ডস প্লাস সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা প্রথম দুইটি ওয়ার্ড থেকে আমরা চিনে নিতে পারবো যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি হচ্ছে WS কোয়েশ্চন, এরপরে দেখব আমরা অক্সিলারি ভার্ব আছে কিনা, এর, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট এগুলো আছে কিনা। যদি থাকে এদের পরে দেখব অবশ্যই সাবজেক্ট থাকবে। তাহলে এবার আমরা বুঝবো যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তখন আমরা এই সেন্টেন্সের শেষে আমরা কি করব? প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স আরো একভাবে শুরু হতে পারে, সেটি হচ্ছে প্রথমে দেখবে থাকবে অক্সিলারি ভার্ব, প্রথমেই থাকবে অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এভাবে শুরু হতে পারে। তাহলে এই দুইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। যেমন ইজ হি ইল, সে কি অসুস্থ, ইজ হি ইল, এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা WS কোয়েশ্চন দ্বারা যদি শুরু হয়, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট,
হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে ডব্লিউএস কোশ্চেন রয়েছে এবং অক্সিলারি ভার্ব রয়েছে। এভাবে আমরা চিনব যে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, at last things being said that you should learn English regularly for your betterment. No more today. Take care of your health and your parents. Stay well, stay healthy. Good day to you. Thank you very much.